ওকে। আচ্ছা, তো আপনাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাব, তাই না? তো ওয়ান ওয়ে স্ল্যাব নিয়ে আমাদের হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের অ্যানালাইসিস এবং ডিজাইন আছে। তার মানে মিডের পর 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 আপনারা যেটা করছেন, আহ, সেখানে ছিল ডাবলি রেনফোর্স বিমের ডিজাইন অ্যানালাইসিস, টি বিমের ডিজাইন অ্যানালাইসিস, দেন হচ্ছে শেয়ার রেনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা, তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ, এবং ফাইনালি হচ্ছে কি অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাব। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাবের অ্যানালাইসিস এবং ডিজাইন, ঠিক আছে। তো আমরা একটু একটা লেকচারে স্লাইডে আসি, আমি এটা দিয়ে প্রোভাইড করবো, সমস্যা নাই। আপনাদের যদি প্রোভাইড করা না হয়ে থাকে, বা বইও আছে, সেম জিনিস বই আছে। তো এখানে আহ ইন্ট্রোডাকশন, আমরা ওয়ান ওয়ে স্ল্যাব নিয়ে আলোচনা করতেছি। ইন রেনফোর্সড কংক্রিট স্ট্রাকচার, স্ল্যাব আর ইউজড টু প্রোভাইড ফ্ল্যাট useful surfaces, usually horizontal, in building floors, roofs, bridge, and other type of other structure. তার মানে স্ল্যাব আমরা কেন প্রোভাইড করি? স্ল্যাব হচ্ছে যে কোনো একটা ফ্ল্যাট সারফেস বা কোনো একটা সমতল সারফেস আমরা প্রোভাইড করার জন্য, যেটার মধ্যে মূলত কি আমরা বসবাস করবো, বা যেটা আমরা মূলত ইউজ করব। তো স্ল্যাব আর ব্রড ফ্ল্যাট স্ল্যাব with top and bottom surface parallel or nearly so। তার মানে স্ল্যাবের স্ল্যাব হচ্ছে কি কোনো কার্ভ শেপের হবে না, তাই না? কার্ভ শেপের হইলে ওইটা আবার প্লেট হয়ে যাবে। কার্ভ শেপের মানে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বিভিন্ন, মনে করেন স্টেডিয়ামের উপরে যে কি বলে রুফটা থাকে, সেটা কার্ভ শেপে থাকে। তো স্ল্যাবের ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে এটা বটম এবং টপটা প্যারালাল থাকবে, মানে বটম সারফেস এবং টপ সারফেস কি ও একটা আর একটা সমান্তরাল থাকবে, বা এটার কাছাকাছি থাকবে। ইট মে বি সাপোর্টেড বাই রেনফোর্সড কংক্রিট বিমস অ্যান্ড ইজ ইউজুয়ালি কাস্ট মনোলিথিক্যালি উইথ দ্য সাচ বিম। আমরা যখন টি বিম এর ম্যাথ গুলো করছিলাম, তখন এই মনোলিথিক্যালি আমরা ওয়ার্ডটা শিখছিলাম, তাই না? ওয়ার্ডটা পড়ছিলাম, একটা হচ্ছে কি জি জি স্যার। যে এটা হচ্ছে সাপো স্ল্যাবের চতুর্দিকে কি থাকে, বিম থাকে, এবং বিমের বিল। সাথে স্ল্যাবটা হচ্ছে মনোলিথিক্যালি কাস্ট করা হয় নর্মালি। মনোলিথিক্যালি বলতে একই সাথে কাস্ট করা হয়, তাই না? তাহলে এটা বিমের সাপোর্টেড থাকতে পারে, অথবা মেসনরির মাধ্যমে, মেসনরি ওয়ালের উপরে থাকতে পারে, or reinforced concrete wall by a structural steel member directly by columns or continuously by গ্রাউন্ড। কারণ এই বিভিন্ন মানে এই যে স্ট্রাকচারাল ওয়াল থাকতে পারে, তারপরে হচ্ছে অথবা ডিরেক্টলি কলামের উপর থাকতে পারে, যেটা হচ্ছে সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। কারণ বিম এবং ওয়াল নাও থাকতে পারে, তাই না? তাইলে এইটা অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের স্ল্যাবের টাইপ আমরা জানি। একটা টাইপ হচ্ছে দ্য স্ট্রাকচারাল কংক্রিট স্ল্যাব ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড ইনটু দ্য ফ্লোয়িং ক্যাটাগরিজ। একটা হচ্ছে কনভেনশনাল সলিড স্ল্যাব। তো সেটাকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব হিসেবে মানে বলি, ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব। দেন এখানে হচ্ছে যে ফ্ল্যাট প্লেট স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাব, ওয়াফেল স্ল্যাব। তার মানে চার ধরনের মূলত আমরা হচ্ছে যে স্ল্যাব নিয়ে আলোচনা করব। তো এখানে যে ফ্ল্যাট স্ল্যাবকে আবার আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে যে উইথ ড্রপ প্যানেল, ড্রপ প্যানেল থাকতে পারে, উইথ ড্রপ উইথ কলাম ক্যাপিটাল, অ্যান্ড উইথ ড্রপ প্যানেল অ্যান্ড কলাম ক্যাপিটাল। তার মানে ফ্ল্যাট স্ল্যাবে তিন ধরনের জিনিস থাকতে পারে, একটা হচ্ছে ড্রপ প্যানেল সহ, কলাম ক্যাপিটাল সহ, এবং ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল দুইটাই থাকতে পারে। এখন কোনটা কি এটা আমরা একটু পরে আসতেছি। এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, এটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের বাহ্যিক কোনো দৃষ্টিতে পার্থক্য নাই। তো এইটা কেন আমরা ওয়ান ওয়ে বলতেছি, কেন টু ওয়ে বলতেছি, সেটা বলতেছি যে লোড ট্রান্সফার মেকানিজমটা কিরকম। ওয়ান ওয়ে স্ল্যাবের নর্মালি দেখেন, এখানে বিম দেয়া আছে দুই পাশে, এই যে এখানে বিম, এখানে বিম। টু ওয়ে স্ল্যাবের চতুর্দিকে বিম দেয়া আছে, তাই না? এখন যখন একটা স্ল্যাবের দুই পাশে বিম দেয়া থাকে, এখন বলেন তো এই স্ল্যাবের লোড গুলো কোথায় যাবে? আমরা জানি কি স্ল্যাবের লোড কোথায় যায়? বিমে স্যার যায়। বিমে যায়। তাহলে এই স্ল্যাবের লোড গুলো, এই স্ল্যাবের আমরা যদি বলি এখান থেকে এই পর্যন্ত অর্ধেক,
এই অর্ধেক লোড যাবে এই পাশে, তাই না? জি আর স্যার। বাকি অর্ধেক লোড হচ্ছে এই বিমের মধ্যে যাচ্ছে। এখন বলেন এই যে লোডটা কত দিকে ট্রান্সফার হচ্ছে? লোডটা একদিকে ট্রান্সফার হচ্ছে না। একদিকে বলতে এক্স এক্সিস বরাবর। লোড কিন্তু এইদিকে ট্রান্সফার হচ্ছে না, কারণ এইদিকে কোনো সাপোর্ট নাই। বিম। তার মানে লোড তারপর কি? যেহেতু লোড যেহেতু তারপর ওদিকে কি একদিকে বিম নাই স্যার ট্রান্সফার আমাদের? হচ্ছে, যে ওদিকে তো স্যার বিম নাই আমাদের, এই জন্য। হ্যাঁ, এদিকে কোনো বিম নাই। বিম হচ্ছে এই যে এইটা বিম, এটা বিম। তাহলে এখানে তো এইদিকে তো যাওয়ার অপশনই নাই, কারণ বিম, মানে লোড যদি ওইখানে, লোড কোথায় যাবে? লোড তো যাবে কোনো লোড একটা বিমে সাপোর্টে। যাবে। তাহলে স্ল্যাবের জন্য সাপোর্ট হচ্ছে বিম অথবা কলাম। তাহলে এদিকে তো বিম কলাম কিছুই নাই, এই এই দুই পাশে। তার মানে লোড যেহেতু একটা ডিরেকশন বলতে এক্স অ্যাক্সিস এর পজিটিভ অথবা নেগেটিভ, পজিটিভ দিকে অথবা তার উল্টা দিকে, কিন্তু দুইটাই তো এক্স অ্যাক্সিস, দুইটাই তো এক্স ডিরেকশন, তাই না? তাহলে লোড জি স্যার। যদি একই ডিরেকশন বরাবর পৌঁছায় বা লোড যদি একই ডিরেকশন বরাবর ডিস্ট্রিবিউটেড হয়, তখন ওইটাকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব বলি। ঠিক আছে? দেন, জি তার মানে যদি আমাদের সাপোর্ট দুই পাশে থাকে, তার মানে সেটা মাস্ট বি ওয়ান ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাব ছাড়া উপায় নেই, কারণ হচ্ছে কি লোড একদিকে যাচ্ছে। টু ওয়ে স্ল্যাব দেখেন, এখানে চতুর্দিকে বিম আছে। তার মানে আমরা যদি এটা লোড ট্রান্সফার মেকানিজমটা দেখি, তাহলে মূলত এরকম আমরা একটা শেপ পাবো। তার মানে এই যে এতটুকু লোড, এখান থেকে এতটুকু লোড, এটা আসবে এই বিমে, এখান থেকে এতটুকু লোড আসবে এই বিমে, এখান থেকে এতটুকু লোড যাবে এই বিমে। তাহলে লোডটা কত দিকে ট্রান্সফার হচ্ছে? লোড কিন্তু চতুর্দিকে ট্রান্সফার হচ্ছে, তাই না? তার মানে আমরা যদি বেসিক্যালি বলি, এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন দুই ডিরেকশনেই, শর্ট ডিরেকশন এবং লং লং ডিরেকশন দুই ডিরেকশনে লোডটা ট্রান্সফার হচ্ছে, তখন এটাকে আমরা বলি টু ওয়ে স্ল্যাব। তাহলে আমরা ওয়ান ওয়ে এবং স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্যটা কিভাবে মানে করব? যদি সাপোর্ট স্যার। শুধুমাত্র একদিকে থাকে, মানে কি সাপোর্ট যদি দুই দিকে থাকে তখন এটা ওয়ান ওয়ে স্ল্যাব, সাপোর্ট যদি চতুর্দিকে থাকে তখন এটা টু ওয়ে স্ল্যাব হতে পারে। ঠিক আছে? আবার বলতেছি, সাপোর্ট একদিকে থাকলে এটা ওয়ান ওয়ে স্ল্যাব মাস্ট বি। সাপোর্ট চতুর্দিকে থাকলে, মানে একদিকে বলতে যে সাপোর্ট দুই পাশে আছে, সাপোর্ট যদি চতুর্দিকে থাকে তখন এটা টু ওয়ে স্ল্যাব হতে পারে। কেন হতে পারে? এটা আমাদের আবার চেক করতে হবে যে আদৌ কি মানে এটা কি দুই দিকে যাবে, লোডটা কি অ্যাকচুয়ালি দুই দিকে যাবে না একই দিকে যাবে। বিষয়টা কি? দেখেন, সাপোর্ট ধরেন চতুর্দিকে আছে, বাট যদি এরকম হয় যে স্ল্যাবটা অনেক লম্বা, বুঝা গেল? সাপোর্ট কি, জি স্যার। সাপোর্ট চতুর্দিকে আছে বাট স্ল্যাবটা হচ্ছে চতুর্দিকে আছে। অনেক লম্বা। মানে মনে করেন যে এখানে বিম আছে, এই বরাবর বিম আছে, তাই না? এই বরাবর বিম জি আছে, চতুর্দিকে বিম আছে। বাট কি, এটার লেন্থ আমরা যদি বলি, এইদিকে হচ্ছে এটার লেন্থ, লেন্থ মনে করেন এদিকে আছে 100 ফিট, ঠিক আছে? আর এইদিকে মনে করেন 10 ফিট আছে। হইতে পারে না? জি আচ্ছা, স্যার, হইতেই পারে। তাহলে এদিকে 100 ফিট আছে, এদিকে 10 ফিট আছে, তার মানে এটা হচ্ছে লেন্থ। লেন্থকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে উইথ, উইথ হচ্ছে আমরা বি দ্বারা প্রকাশ করি। এখন বলেন, আমরা যদি এটা লোড ট্রান্সফার মেকানিজমটা দেখি, তাহলে এটা লোড ট্রান্সফার করবে এরকম ভাবে। ধরেন, ঠিক আছে, মানে এইটা আমরা কিভাবে আঁকতেছি, এইটা আবার আপনারা পরবর্তীতে যখন ইনলাইন পড়বেন তখন বুঝতে পারবেন যে মানে লোডটা মূলত ট্রান্সফার করে, এটা আমরা অ্যানালাইসিস করতে পারি যে কোন দিকে ট্রান্সফার হবে। তো সেটা হচ্ছে আহ, আচ্ছা, তাহলে এরকম, তাই না? তাহলে দেখেন, এই টোটাল এতটুকু অংশের লোড যাবে এই বিমে, এই টোটাল এতটুকু অংশের লোড যাবে এই বিমে, আর এই এখানে সামান্য কিছু লোড যাবে এই পাশে, এখানে সামান্য কিছু লোড যাবে এই পাশে। এখন সামান্য কেন বলতেছি? কারণ হচ্ছে যে এই পাশ পর্যন্ত আস্তে আস্তে এই মাঝখানের লোড এই সাপোর্ট পর্যন্ত আস্তে আস্তে
দেখা যায় আমরা যখন এইটা যদি ডিফ্লেক্টেড শেপটা দেখি, ডিফ্লেক্টেড শেপটা হবে শুধুমাত্র একদিকে। তার মানে এখানে লোড গুলো অ্যাকচুয়ালি এদিকে আসবে না, এখানে লোড গুলো কি এই দিকে একই দিকে ডিস্ট্রিবিউট হবে। তার মানে এই পাশের বিম এবং এই পাশের বিম, এই বিমে খুবই সামান্য পরিমাণ লোড আসবে। মানে হচ্ছে এটা ট্রান্সফারটা, সরি এটা আমি আঁকাটা ভুল হয়েছে। মানে ইল লাইনটা হবে এরকম। আমি, এটা তো অনেক লম্বা। এটা মূলত যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে যে পয়েন্টে মিলিত হবে সে পয়েন্টটা। তার মানে আপনার ধরেন এটার ইল লাইনটা হবে এরকম। এই যে স্যার ইল্ড এইটা লাইনটা কি? হচ্ছে, হ্যাঁ। স্যার ইল্ড লাইনটা কি স্যার? আচ্ছা, ইল লাইনটা হচ্ছে যে, আচ্ছা একটু পরে আসতেছি ওইটা। তো এইটা হচ্ছে মানে লোড ট্রান্সফার, এটা লোড হচ্ছে যে এরকম ভাবে ট্রান্সফার হবে। তার মানে এই যে টোটাল এই সেকশনটা লোড যাবে এইদিকে, এই পাশের লোড যাবে এইদিকে, এই এতটুকু লোড যাবে এদিকে, এতটুকু লোড যাবে এদিকে। তার মানে বলেন তো এখানে লঙ্গার ডিরেকশন যেই বরাবর আছে, সেই বরাবর কি অধিকাংশ লোড এই দিকেই ট্রান্সফার হচ্ছে না? এখানে যদি আমরা এই জি টোটাল স্যার। লোড সাবমিশন করি, এটা কিন্তু অনেক অনেক বেশি এই এই লোডের তুলনায়। তার মানে তখনও যদিও এটা সাপোর্ট চতুর্দিকে আছে, তখন এটাকে আমরা টু ওয়ে স্ল্যাব বলতে পারবো না, এটা তখন আমরা ওয়ান ওয়ে স্ল্যাব বলতে হবে। ঠিক আছে? তার মানে এটা জি আমরা স্যার। চেক করব কি, একটা কন্ডিশন হচ্ছে কি ওয়ান ওয়ে স্ল্যাব হওয়ার জন্য, মানে সাপোর্ট যদি দুই পাশে থাকে তখন ওইটা ওয়ান ওয়ে স্ল্যাব, মানে লোড যদি একদিকে ট্রান্সফার হয়। আর এটার এল বাই বি রেশিও, এল বাই বি বলেন তো লেন্থ বাই উইথ বেশি রেশিও কত? এখানে লেন্থ আছে 100, উইথ আছে 10। তার মানে এল বাই বি রেশিও এটা কত? 10। তো 10। বলা হচ্ছে যে এল বাই বি রেশিওটা, এল বাই বি রেশিও যদি জি। গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 হয়, তখন এটাকে আমরা টু ওয়ে মানে ওয়ান ওয়ে স্ল্যাব বলতে পারি। তার মানে যদি এটা উইথ এর তুলনায় লেন্থ যদি দ্বিগুণ বা তার তুলনায় বেশি হয়, তখন এটা চতুর্দিকে স্লাইড মানে কি বলে স্ল্যাব থাকা সত্ত্বেও আমরা এটাকে টু ওয়ে স্ল্যাব বলতে পারবো না, এটাকে ওয়ান ওয়ে স্ল্যাব বলতে হবে, কারণ অধিকাংশ মেজর লোড গুলো একদিকে যাবে। বুঝা গেল কি টু ওয়ে এবং ওয়ান ওয়ে স্ল্যাব? জি স্যার, যদি স্যার 100 ফিট বাই 50 ফিট থাকে তখন স্যার সেটা ওয়ান ওয়ে স্ল্যাব। হ্যাঁ, 2 ওয়ে। 100 ফিট বাই 50 ফিট মানে কত? এল বাই বি রেশিও হচ্ছে 2। তাহলে টু। 2 বা তার তুলনায় বড়। আচ্ছা, অথবা 2 এর তুলনায় বড়, মানে ওইটা একটু দেখতে হবে আর কি, যে আমরা পরে আসতেছি। এখন দেখেন, বলেন তো এই যে এই বিমের, এই যে বিমটা, বা বিমের উপর স্ল্যাব যেটা আছে এটা যদি ফেল করে, তাহলে কোন বরাবর ফেল করবে বলেন তো? এখানে বিম আছে, এখানে বিম আছে। এই স্ল্যাব যদি ফেল করে তার মানে এই মাছ বরাবর এখানে ফেল করবে না, মানে এটা ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে? ডিফ্লেক্টেড শেপ হচ্ছে এরকম, তাই না? জি স্যার। এরকম হবে না? তাহলে এইটা যখন ক্র্যাক ডেভেলপ হবে কোন দিক বরাবর? এই মাঝখান বরাবর ক্র্যাক ডেভেলপ হবে না? আমি কি জি বুঝাইতে স্যার। পারলাম? এই জি স্যার। স্ল্যাব যখন ফেল করবে, তখন এই মাঝখানে তো ডিফ্লেকশন বেশি, তার মানে এই মিডল পোর্শন বরাবর ক্র্যাক ডেভেলপ হবে। যে পোর্শন বরাবর ক্র্যাক ডেভেলপ হচ্ছে সেটাকে আমরা বলতেছি ইনলাইন। বুঝা গেল কি? ওকে স্যার। জি স্যার। এখন এই স্ল্যাবে দেখেন চতুর্দিকে বিম আছে। এই স্ল্যাব যদি কখনো ফেল করে, আপনারা একটা খাতা নিয়ে চতুর্দিকে ধরে মাঝখানে একটা লোড দিয়ে দেখতে পারেন। দেখবেন যে চতুর্দিক থেকে এটা হচ্ছে যে নিচের দিকে একটা বলের মতো নিচের দিকে চলে আসবে। তার মানে এইটা যদি কখনো জি স্যার। ফেল করে তখন এই বরাবর ফেল করবে, বা এই বরাবর ক্র্যাক ডেভেলপ হবে, এই বরাবর ক্র্যাক ডেভেলপ হবে, এরকম সাপোর্ট থেকে কর্নার থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্র্যাক ডেভেলপ হবে। তার মানে এই এই পোর্শনটা হচ্ছে ইনলাইন। আর ইনলাইনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই পোর্শনের এতটুকু লোড যাবে হচ্ছে এই বিমে, এতটুকু লোড যাবে এই বিমে, এতটুকু লোড এই বিমে, এতটুকু লোড এই বিমে। বুঝা গেল? আর ওই যে আমরা যে জি স্যার। 100 বাই 10 ফিট যেটা আঁকছিলাম, তার মানে ওইটার ইনলাইন কিরকম হবে? ওইটা ইনলাইন এরকম মাঝখানে এসে তারপরে সোজা যাবে, তাই না? কারণ কি, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে। দুই দিক থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে দেখবেন যে 3-4 ফিট পরেই এই ক্রাক দুইটা মিলিত হয়ে যাবে, তারপরে যাবে সোজা। আচ্ছা, তো এটা হচ্ছে ইনলাইন। ইনলাইন থেকে আমরা বুঝতে পারি যে এটার মানে লোড ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা কি। ক্রাক থেকেই তো মূলত মূল লোড ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা আমরা বের করি। আচ্ছা,
তাহলে আমরা এখানে ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাব নিয়ে, ওয়ান ওয়ে স্ল্যাব তার মানে এই যে এইটাই বোঝানো হয়েছে যে এটার এল বাই বি রেশিওটা যদি অনেক বেশি হয়, দেন ফ্ল্যাট স্ল্যাব দেখেন এখানে স্যার সরাসরি কলাম। স্যার এই বিষয়টা স্যার, এই এল বাই বি বিষয়টা স্যার একটু ক্লিয়ার হলো না স্যার। এল বাই বি রেশিও ক্লিয়ার হল নাই কেন? স্যার যদি স্যার বললেন স্যার যদি দুই বা তার বেশি হয় স্যার, হ্যাঁ হ্যাঁ, তখন সেটা হবে স্যার ওয়ান ওয়ে নাকি স্যার টু ওয়ে স্যার? দুই বা বেশি হলে ওয়ান ওয়ে। এল এর মানে এল বাই বি রেশিও মানে মেন কথা এই যে লেস দেন টু, ঠিক আছে? মানে যদি লেস দেন দুইয়ের টু হইতে তুলনায় হবে, কম তখন হবে হলে সেটা টু two way। ওয়ে স্ল্যাব। হ্যাঁ, দুইয়ের তুলনায় কম হলে টু ওয়ে, দুইয়ের তুলনায় বেশি হলে ওয়ান ওয়ে। জি আচ্ছা, স্যার। এটা পরে আসতেছে, একটু পরে আসতেছে আবার। তো এখানে দেখেন ফ্ল্যাট প্লেট। ফ্ল্যাট প্লেট মানে হচ্ছে কি, স্ল্যাবটা সরাসরি কলামের উপর সাপোর্টেড, এখানে কোনো আলাদা করে বিম নেই। দেখেন এখানে কোনো কিন্তু বিম নেই, সরাসরি যে কলাম, ফ্ল্যাট প্লেট। দেন ফ্ল্যাট স্ল্যাব। ফ্ল্যাট স্ল্যাবটা হচ্ছে যে এইটা হচ্ছে যে স্ল্যাবটা সরাসরি কলামের উপরেই, বাট এই কলামের উপর কিছু কিছু একটা অ্যারেঞ্জমেন্ট থাকে বা কিছু একটা পার্ট থাকে। এটাকে অনেক সময় আমরা ড্রপ প্যানেল বলি, আর একটা হচ্ছে কি কলাম ক্যাপিটাল বলি। এখন কখন আমরা ড্রপ প্যানেল, কখন কলাম ক্যাপিটাল বলবো সেগুলো একটু পরে বলতেছি। দেন এটা হচ্ছে অফেল স্ল্যাব। অফেল বলতে এরকম দেখবেন যে খুব 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 স্ল্যাব থাকে, তাই না? এরকম দেখছেন কি কোথাও যে স্ল্যাবের নিচে, আচ্ছা না আমরা স্যার, এখানে এরকম। মনে হয় পিকচার আছে, ক্লিয়ার পিকচার হয়তো বা থাকতে পারে, এই যে এটা এরকম উপরে ও স্ল্যাব, আচ্ছা, জি স্যার, এরকম দেখবেন যে দেখছি স্যার। এরকম বক্স টাইপের বা বিভিন্ন, এগুলোকে বলা হয় অফেল স্ল্যাব, ঠিক আছে? এখন এগুলা কেন দেওয়া হয়? এগুলার অনেক ইয়ে আছে যে আপনার আপনার যদি এরকম বক্স বক্স দেই, তাহলে এটার কিন্তু ডেপথ অনেক বেড়ে যাচ্ছে, স্ল্যাবের ডেপথ বাড়তেছে না। দেখেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু এটা ডেপথ, কিন্তু নর্মাল স্ল্যাবের ক্ষেত্রে এটা ডেপথ কত, এখান থেকে এই রেনফোর্সমেন্ট যেখানে ইউজ করবো সেটা। আচ্ছা যাই হোক, এগুলো পরে আসতেছি। তো এটা হচ্ছে যে টাইপ অফ স্ল্যাব। তাহলে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব, তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব আমরা কি বুঝলাম যে এটা হচ্ছে যে সাপোর্টেড অন টু অপোজিট সাইডস অনলি। তাহলে শুধুমাত্র দুই দিক থেকে এটা সাপোর্টেড থাকতে পারে, অথবা চতুর্দিক থেকে সাপোর্টেড থাকতে পারে। বাট এটার মেজর লোড লেন্থ সেটা অনেক হচ্ছে বেশি হবে। একদিকে, ওয়ান ডিরেকশন, এই যে ওয়ান ডিরেকশনে এটা হচ্ছে যাবে, মানে অধিকাংশ লোড হচ্ছে ওয়ান ডিরেকশনে যাবে, যে কোনো একদিকে। তার মানে যে কোনো একদিকে না, যেটা হচ্ছে শর্টার ডিরেকশন সেই দিকে যাবে। তাহলে লোডটা মূলত এটার কি, ওয়ান ওয়ে স্ল্যাবের লোড কোন দিকে যাবে, এই যে শর্টার ডিরেকশনে যাবে। এখন বলেন তো যে রেনফোর্সমেন্ট যদি আমরা প্রোভাইড করি, এটা কোন দিকে রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে? শর্ট ডিরেকশনে। শর্ট ডিরেকশনে রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। আপনারা যদি ফিল্ডে মানে জব করে থাকেন, কাজ করে থাকেন, দেখবেন যে শর্ট ডিরেকশনে যে রেনফোর্সমেন্ট গুলো থাকে স্ল্যাবের যখন কাজ করা হয়, শর্ট ডিরেকশনে রেনফোর্সমেন্ট গুলো নিচে দেওয়া হয়, খেয়াল করছেন কি কখনো? জি স্যার, ওটাকে মেইন বার বলে। হ্যাঁ, ওইটা হচ্ছে মেইন বার। কারণ হচ্ছে যে যখন মানে কি বলে, এই যে স্ল্যাবের ক্ষেত্রে শর্ট ডিরেকশন হচ্ছে লোড সবচেয়ে বেশি ট্রান্সফার হয়, লোড সবচেয়ে বেশি যায়। তাহলে ফেল করলে আগে শর্ট ডিরেকশনে ফেল করে, সে কারণে আমরা হচ্ছে সেটার জন্য ডেপথ বাড়ানোর জন্য ওই রেনফোর্সমেন্টটাকে নিচে দিই। আচ্ছা, আর লঙ্গার ডিরেকশনের রেনফোর্সমেন্ট এটা হচ্ছে যে উপরে দেওয়া হয়। মানে উপরে নিচে বলতে মানে টু ওয়ে স্ল্যাব তো দুই দিকে রেনফোর্সমেন্ট দিতে হবে। তো কোন দিকটা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে শর্টার ডিরেকশনটা। শর্টার ডিরেকশন যাতে ফেল না করে, লঙ্গার ডিরেকশন কিন্তু খুব বেশি একটা ফেল করে না, ফেল করলে শর্টার ডিরেকশনে ফেল করে। আচ্ছা, তো আমরা এখানে এই যে এই বিষয়টা আসতেছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাবের আমরা হচ্ছে একটা কন্ডিশন হচ্ছে, এটা যদি শুধুমাত্র দুইটা অপোজিট সাইডে কি বলে স্ল্যাবটা থাকে বা সাপোর্ট থাকে, তখন এটা ওয়ান ওয়ে স্ল্যাব বলতেছি। আর টু ওয়ে স্ল্যাব হচ্ছে এটা যদি ফোর সাইডেই থাকে, আর এল বাই বি রেশিওর মানটা যদি কত হয়, দুই বা তার তুলনায় দুই বড় থেকে হয়, তখন বেশি হয়। হ্যাঁ মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু অর গ্রেটার দেন টু হয়, তখন এটাকে ওয়ান ওয়ে স্ল্যাব বলবে। তার মানে যদি এই যে এল বাই বি রেশিওর মানটা দুই বা তার তুলনায় বেশি হয়, তখন প্রায় 95% লোড হচ্ছে শর্টার ডিরেকশনে যায়, তখন এটাকে আমরা মানে টু ওয়ে না বলে ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেন টু ওয়ে স্ল্যাব, তাহলে তো আমরা বুঝতে পারলাম যে টু ওয়ে স্ল্যাবের ক্রাইটেরিয়া কি। এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে চতুর্দিকে এটা রেনফোর্সমেন্ট থাকবে, মানে সাপোর্ট থাকবে চারদিকে।
আর হচ্ছে এটার এল বাই বি রেশিও, তার মানে এল বলতে কি যে লঙ্গার সাইড টু দ্য শর্টার সাইড ইজ লেস দেন টু। এল বাই বি রেশিও এটা হচ্ছে টু, দুইয়ের তুলনায় ছোট। তাহলে এটা হচ্ছে যে আমাদের লোডটা দুই দিকে যায়, তখন এটাকে আমরা টু ওয়ে স্ল্যাব বলি। তাহলে ফ্ল্যাট প্লেট স্ল্যাব, ফ্ল্যাট প্লেট বলতে যে যেটা হচ্ছে সরাসরি কলামের উপর সাপোর্টেড, তাই না? যে সরাসরি কি জি কোনো বিম নাই, কোনো গার্ডার নাই, সরাসরি স্ল্যাব এবং কলামের সাথে। এটাও অনেক ক্ষেত্রে দেখবেন বিভিন্ন কি বলে, যখন স্ল্যাবের এটা সরাসরি বিম না দিয়ে স্ল্যাব থেকে সরাসরি কলাম, ঠিক জি আছে? স্যার, এরকম দেখছি স্যার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট প্লেট। আর যদি আমরা ফ্ল্যাট স্ল্যাব বলি, তখন সরাসরি কলাম থাকবে, বাট কলামের উপরে কিছু একটা থাকবে, ঠিক আছে? এখন কি থাকতে পারে? কলামের উপরে থাকতে পারে হচ্ছে যে, এটা বলতেছি যে মানে কি বলে ফ্ল্যাট স্ল্যাব, কলামের উপরে এরকম থাকতে পারে যে, আমি একটু আসি, এই যে এইটা শুধুমাত্র এই যে কলাম, তারপরে হচ্ছে যে যেখানে কলাম আছে তার মাথায় এরকম আলাদা করে একটা স্ল্যাবের মতো করে আলাদা একটা পার্ট থাকতে পারে। এটাকে বলা হচ্ছে ড্রপ প্যানেল। দেন যদি আরো বেশি লোড আসে, তখন কলামের মাথায় এরকম কলাম ক্যাপিটাল থাকতে পারে, ঠিক আছে? কলাম ক্যাপিটাল, তার মানে এই যে যে বাঁকা করে যেটা দেয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে কলাম ক্যাপিটাল। তাহলে এইগুলো হচ্ছে ফ্ল্যাট স্ল্যাবের অংশ। আর ওয়াফেল স্ল্যাব তো আমরা বুঝতে পারলাম যে এরকম ফাঁকা ফাঁকা থাকবে। এবার আসি আমরা ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাব। তাহলে দিস চ্যাপ্টার অনলি ডিলস উইথ দ্য ওয়ান ওয়ে স্ল্যাবস। ইন এ ওয়ান ওয়ে স্ল্যাব নিয়ারলি অল দ্য লোডিং ইজ ট্রান্সফার ইন ওয়ান ডিরেকশন। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাবটা যদি বুঝতে পারেন, তার মানে আমরা এটা বলতে পারি যে লোডটা হচ্ছে কি যে কোনো একদিকে ট্রান্সফার হয়, তাই না? এবং এটা হচ্ছে শর্টার ডিরেকশন ট্রান্সফার হয়। The slab may be treated as a beam with a unit width or strip. তার মানে যেহেতু একদিকে লোড ট্রান্সফার হচ্ছে, তার মানে আমরা স্ল্যাবটাকে ডিজাইন করতে পারি এরকম ভাবে যে এই দিকে আমরা একটা ছোট একটা বিম, একক মানে 1 ফিটের একটা যদি আমরা স্ট্রিপ নিয়ে কনসিডার করি, স্ট্রিপ নিয়ে যদি আমরা এটাকে ডিজাইনটা করি, তাহলে সাপোজ আমরা এটাকে একটা স্ট্রিপ নিলাম এখানে 1 ফিটের। তার মানে 1 ফিটের একটা বিমের মতো করে যদি স্ল্যাবটা আমরা ডিজাইন করি, 1 ফিটের জন্য ডিজাইন করা হইলে বাকি যত ফিট থাকবে তত ফিটের জন্য সেম আমরা ক্যালকুলেশন পাবো। সাপোজ 1 ফিটের জন্য যদি আপনার 0.2 ইঞ্চেসকার রেনফোর্সমেন্ট লাগে, তাহলে এখানে যদি 100 ফিট থাকে তাহলে কত হবে? এই 0.2 ইঞ্চেসকারকে 100 দ্বারা গুণ করে দিলে টোটাল রেনফোর্সমেন্ট পেয়ে যাব, তাই না? তাহলে এটা ওয়ান ওয়ে স্ল্যাবটা আমাদের ডিজাইনের যে আমরা যে ইকুয়েশন গুলো ইউজ করবো সেটা মূলত বিমের ইকুয়েশন থেকে এই স্ল্যাবের ইকুয়েশন গুলো আসবে। আচ্ছা, আমরা ক্যালকুলেশন দেখতেছি। ওকে, এখানে আমরা হচ্ছে উম, ঠিক আছে। দেন হচ্ছে যে ইফ এ ওয়ান ওয়ে স্ল্যাব রেস্ট অন ফ্রিলি অন ইজ সাপোর্ট দ্য ম্যাক্সিমাম মুভমেন্ট ইজ পজিটিভ। তার মানে হচ্ছে যে এটা স্ল্যাবটা যদি একেবারে সিম্পলি সাপোর্টেড হয়, তার মানে দুই পাশে যে সাপোর্ট আছে সাপোর্টের সাথেই যদি থাকে, তখন ম্যাক্সিমাম মুভমেন্ট হচ্ছে কত? সিম্পলি সাপোর্টেড বিমের জন্য ম্যাক্সিমাম মুভমেন্ট কত? WL² / 8। তাহলে এটা করে আমরা মুভমেন্ট পাবো। আর যদি স্ল্যাবটা হচ্ছে যে মানে কোনো একটা, এই যে দেখেন এখানে দুই পাশে যদি বিম বা কলামের সাথে এরকম কানেক্টেড থাকে, ঠিক আছে? এটা এটা দেয়া আছে যে বিমস উইথ মোর দেন টু স্প্যান, বিমস উইথ টু স্প্যান অনলি। তার মানে এই যে একটা কলাম একটা কলাম একটা কলাম, মাঝখানে বিম, মানে মাঝখানে বিম মানে হচ্ছে কি স্ল্যাব, তাই না? তো এরকম যদি থাকে তখন এই আমরা হচ্ছে বিভিন্ন কন্ডিশনের জন্য মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করতে পারি এসিআই কোড অনুযায়ী। এই চার্ট থেকে বা এই চার্ট গুলো আমরা মনে রাখলে বিভিন্ন কন্ডিশন থেকে আমরা হচ্ছে কি মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করতে পারবো। মোমেন্ট কোএফিসিয়েন্ট বলতে কি, এখানে দেখেন WL²/8, তার মানে এটি এখানে 1/8টা হচ্ছে কোএফিসিয়েন্ট, মানে এখানে সহগ যেটা। আর বাকি WL² সবগুলোর জন্য কমন। তার মানে এখানে যদি আসি, এরকম যদি কলাম থাকে মানে বিম থাকে, এখানে কি দেয়া আছে? বিমস উইথ মোর দ্যান টু স্প্যান। দেখেন একটা স্প্যান, দুইটা স্প্যান, এরকম তিনটা চারটা, এরকম যতগুলো স্প্যান থাকুক, দুইয়ের বেশি হইলেই, স্প্যান সংখ্যা যদি দুইয়ের বেশি হয় তখন আমরা এই কোএফিসিয়েন্ট গুলো ইউজ করব। আর যদি শুধুমাত্র দুইটা স্পেন হয় তখন আমরা এই কোএফিসিয়েন্ট গুলো ইউজ করব।
তাহলে এখানে ডিসকন্টিনিউয়াস ইন অর আনরেস্ট্রেন দেন স্প্যান্ডাল কলাম। কলাম যদি হয় মানে কলাম সাপোর্টেড যদি হয় বিমের সাথে কলাম, তাহলে এখানে মোমেন্ট কোএফিসিয়েন্ট হচ্ছে 1/16, মাঝখানের মোমেন্ট হচ্ছে 1/14, এই সাইডে হচ্ছে 1/9, 1/14, 1/16। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না যে এটা তো একটা কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিমের মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হয় বলেন তো? মোমেন্ট ডায়াগ্রাম এরকম হয় না? এরকম হবে না? জি স্যার। তার মানে এখানে হচ্ছে নেগেটিভ মুভমেন্ট, এখানে হচ্ছে পজিটিভ মুভমেন্ট, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। এখানে হচ্ছে এই ম্যাক্সিমাম মুভমেন্টের কোএফিসিয়েন্ট গুলো দেয়া আছে। আমরা যদি এই পয়েন্টে মুভমেন্ট বের করতে চাই, তার মানে এটা করতে হবে WL²/16, 1/16 এর সাথে WL² গুণ। আর যদি মিডল এর মুভমেন্ট বের করতে চাই, তার মানে WL²/14, এই পাশে আবার WL²/9, WL²/14, WL²/16। বুঝা গেল কি? আমরা হচ্ছে যে এখান কিন্তু থেকে স্যার আমরা কোএফিসিয়েন্ট নিয়ে, হ্যাঁ বলেন। কিন্তু স্যার আমরা একটা স্ট্রিপ নিয়ে স্যার কাজ করবো স্যার, এরকম বললেন যে একটা বিমের মতো। হ্যাঁ, এখান থেকে ফ্যাক্টর গুলো নিয়ে হচ্ছে আমরা মোমেন্টটা বের করব। আর মুভমেন্ট বের করা হইলে তারপরে হচ্ছে যে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা, তো বিমের ইকুয়েশন গুলো আমরা দিয়ে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করবো। তাহলে মুভমেন্ট যদি হয়ে যায়, দেন এখানে দেখেন স্ল্যাব উইথ স্প্যান নট এক্সিডেড 10 ফিট, যে যে স্ল্যাব গুলো হচ্ছে 10 ফিটের বেশি স্প্যান নাই, তাহলে এটার জন্য 1/12, মানে এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য না, 1/12, 1/14, 1/12, 1/12, মানে এই পাশে এবং এই পাশে। দেন এটা যদি বিমস ইন হুইচ দ্য সাম অফ দ্য কলাম স্টিফনেস, আচ্ছা যাই হোক, এখানে আবার বিভিন্ন কন্ডিশন এই মানগুলো দেয়া আছে। তো এখান থেকে আমরা কোএফিসিয়েন্ট গুলো বের করে তারপরে হচ্ছে আমরা ডিজাইন করব। আমরা ম্যাথ করার সময় আর বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে। দেন এখানে বলা হচ্ছে যে মিনিমাম থিকনেস অফ ওয়ান ওয়ে স্ল্যাব ইউজিং গ্রেড 60 স্টিল অ্যাকর্ডিং টু দ্য এসিএ কোড ফর সলিড স্ল্যাব অ্যান্ড ফর বিম। তার মানে ওয়ান ওয়াই স্ল্যাবের মিনিমাম থিকনেস আমাদের এইটা রাখতে হবে। একটা কি সিম্পলি সাপোর্টেড যদি বিম হয় বা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব হলে এটা হচ্ছে L/20, ওয়ান ইন কন্টিনিউয়াস হলে L/24, বোথ ইন কন্টিনিউয়াস হলে L/26, আর ক্যান্টিলিভার হইলে L/10। আপনারা হয়তো বা এটা বুঝতে পারতেছেন না যে ওয়ান ইন কন্টিনিউয়াস, বোথ ইন কন্টিনিউয়াস। আমি একটু দেখাই। ওকে, আচ্ছা আমি একটা জাস্ট ছোট একটা, আচ্ছা, তো এটা হচ্ছে আমরা একটা মানে ফ্লোরের সাপোজ এটার প্ল্যান আঁকলাম বা স্ল্যাবের অংশটুকু আঁকলি। এখন বলেন, এই যে স্ল্যাবের মাঝখানের এই স্ল্যাবটা, এই স্ল্যাবের এই পাশেও স্ল্যাব আছে, এই পাশেও স্ল্যাব আছে, তাই না? জি স্যার। তার মানে দুই পাশেই যেহেতু কন্টিনিউয়াস স্ল্যাব আছে, তখন এটাকে বলবো আমরা বোথ ইন কন্টিনিউয়াস, বোথ ইন কন্টিনিউয়াস। ঠিক আছে? এই স্ল্যাবের দেখেন, এই স্ল্যাবের শুধুমাত্র এক পাশে স্ল্যাব আছে, বাকি অন্য পাশে কিছু নাই, তখন এই স্ল্যাবের জন্য এটাকে বলবো ওয়ান ইন কন্টিনিউয়াস। তার মানে এটার একটা পাশ হচ্ছে কন্টিনিউয়াস। আবার এই স্ল্যাবের কি দুই দিকে স্ল্যাব আছে, বোথ ইন কন্টিনিউয়াস। দেন সিম্পলি সাপোর্টেড হচ্ছে কি, যে শুধুমাত্র একটা স্ল্যাব দুই পাশে সাপোর্ট দ্বারা আটকানো আছে, মানে সাপোর্টের উপর আছে। সাপোজ যদি দুই পাশে ওয়ালের, ব্রিক ওয়ালের উপর যে স্ল্যাব গুলো থাকে সেগুলো হচ্ছে সিম্পলি সাপোর্টেড, যে জাস্ট ব্রিকের উপর স্ল্যাবটা বসানো আছে। আর এটা হচ্ছে কি ক্যান্টিলিভার স্ল্যাব, তাই না? দেখেন এই ক্যান্টিলিভার মানে কি, এক পাশে সাপোর্ট আছে অন্য পাশে কিছু নাই, তাহলে এটা হচ্ছে ক্যান্টিলিভার। তাহলে যদি ক্যান্টিলিভার হয় তার মিনিমাম থিকনেস লাগবে L/10, বোথ ইন কন্টিনিউয়াস হলে যেমন এই স্ল্যাবের জন্য মিনিমাম থিকনেস লাগবে L/24, 28। ওয়ান ইন কন্টিনিউয়াস তার মানে এই ধরনের স্ল্যাব গুলোর জন্য L/24, সিম্পলি সাপোর্টেড হলে L/20। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মিনিমাম, আমরা যে থিকনেসটা ক্যালকুলেশন করে বের করব সেটা এই মিনিমাম থিকনেসের তুলনায় কম হওয়া যাবে না। মিনিমাম থিকনেস যেটা এসিএ কোড বলে দিয়েছে তার তুলনায় কম হওয়া যাবে না।
ঠিক আছে? তাহলে ইট ইজ প্রেফারেবল টু চুজ এ স্ল্যাব থিকনেস টু দ্য নিয়ারেস্ট 5 ইঞ্চ অর আপার রাউন্ডেড। তার মানে হচ্ছে যে আমরা 5 ইঞ্চ একটা স্ল্যাব থিকনেস ধরে আমরা ক্যালকুলেশন শুরু করতে পারি, অথবা আমরা মিনিমাম থিকনেস ক্যালকুলেশন ধরে হচ্ছে যে ক্যালকুলেশন করতে পারি। তাহলে শেয়ার শুড বি চেকড থ্রু ইট ডাজেন্ট ইউজুয়ালি কন্ট্রোল। আচ্ছা, তো নর্মালি যে শেয়ার স্ল্যাবের ক্ষেত্রে আমাদের শেয়ার চেক করা হয়। তো নর্মালি ক্ষেত্রে যে শেয়ার এখানে আসলে ফেল করে না, শেয়ারে ফেল করে না, কারণ হচ্ছে ডেপথ অনেক ছোট থাকে। আচ্ছা, তার কংক্রিট ক্লিয়ার কভার ইন স্ল্যাব শ্যাল নট বি লেস দেন 0.75। তার মানে স্ল্যাবের ক্ষেত্রে কংক্রিটের, আচ্ছা আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আবার এখন কথা শোনা যাচ্ছে কি? জি স্যার। রিসার্চ শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু চেক করে নেই রেকর্ডিং হচ্ছে কিনা। ওকে, রেকর্ডিং ওকে। আচ্ছা ঠিক আছে। তো স্ল্যাবের ক্ষেত্রে আমরা কংক্রিট ক্লিয়ার কভার এটা কিন্তু 1 ইঞ্চ, মানে 0.75 ইঞ্চের কম দেয়া যাবে না। যাই হোক, এখানে কিছু ইন জেনারেল কথা আছে। আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম স্পেসিং রেনফোর্সমেন্টের কত দিতে পারবো, এটা হচ্ছে 18 ইঞ্চ, এখানে কিছু ইয়ে আছে। তো এইখানে আসি টেম্পারেচার সিঙ্কেজ রেনফোর্সমেন্ট। তার মানে স্ল্যাবে যদি আমাদের রেনফোর্সমেন্ট একেবারে নাও আসে, বা রেনফোর্সমেন্টের পরিমাণ যদি অনেক কম আসে, বাট স্ল্যাব যেহেতু খুব থিন, মানে খুব চিকন একটা থিকনেসের একটা প্লেট বা একটা প্লেন সারফেস, তার মানে এখানে কিন্তু অনেক ধরনের টেম্পারেচার এন্ড সিঙ্কেজ রেনফোর্সমেন্ট বা এটার টেম্পারেচারের হ্রাস বৃদ্ধির কারণে এটা অনেক ধরনের পরিবর্তন হয়। তো সেই পরিবর্তনগুলো রোধ করার জন্য, বা টেম্পারেচার কারণে এটা বড় হইতে চায়, আবার টেম্পারেচার যখন কমে যায় তখন ছোট হয়, তাই না? তো সেটা রোধ করার জন্য আমাদের, অথবা শ্রিঙ্কেজের কারণে বড় ছোট হয়, সেটা রোধ করার জন্য আমাদের মিনিমাম রেনফোর্সমেন্ট লাগবে। তো সেই মিনিমাম রেনফোর্সমেন্টটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করব। যে যদি আমরা 40 এবং 50 গ্রেডের রেনফোর্সমেন্ট ইউজ করি বা বার ইউজ করি, তখন মিনিমাম রেনফোর্সমেন্ট হচ্ছে 0.0020 টি, বি ইন্টু টি। দেন হচ্ছে 60 গ্রেড যদি আমরা ইউজ করি 0.0018 বিটি। 60 গ্রেডের বেশি যদি ইউজ করি, তখন আমরা এই ইকুয়েশন দিয়ে বের করব, যে 0.0018 গুণন সিক্সটি তাহলে থাউজেন্ড ডিভাইড বাই এফ ওয়াই। তাহলে তাহলে এই তাহলে ইকুয়েশন দিয়ে জিরো আমরা পয়েন্ট হচ্ছে জিরো কি জিরো টু জিরো কি স্যার মিনিমাম, রো? যে তাহলে 0.002 এটি স্যার রো এর ভ্যালু? রো এর ভ্যালু, রো কে যদি আমরা বিডি দ্বারা গুণ করি তাহলে রেইনফোর্সমেন্ট পাবো। মানে এটা হচ্ছে জি মানে স্যার। কি বলে, রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজ আর কি। তো দেন হচ্ছে আমরা স্পেসিং, স্পেসিং তো বের করবো, মানে হচ্ছে কি একটা রেইনফোর্সমেন্ট থেকে আরেকটা রেইনফোর্স কত স্পেসিং এ আমরা দিতে পারবো। তাহলে এরিয়া অফ দ্য বার প্রোভাইডেড, যত নাম্বার বার ইউজ করব সেটাকে স্টিল এরিয়া দ্বারা ভাগ করে 12 দ্বারা গুণ করব, তাহলে আমরা স্পেসিংটা পাবো। আচ্ছা, এবার আসি আমাদের ডিজাইন স্টেপ। প্রথম আমাদের থিকনেস ক্যালকুলেশন করতে হবে, লোড ক্যালকুলেশন করতে হবে, মোমেন্ট ক্যালকুলেশন WL² বাই 8। যদি সিম্পলি সাপোর্টেড হয়, ক্যান্টিলিভার হলে WL² বাই 2। আর যদি অন্য টাইপের কি বলে হয়, তখন আমরা কি করব, তখন ওই যে যে মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো আছে ওগুলা থেকে বের করব। তারপরে ডেপ চেক, ডি রিকোয়ার্ড বের করব। দেখেন এটা কিন্তু সেই বিমের ইকুয়েশন। এমইউ ইজ ইকুয়াল টু কত, 5 ρ/d, 5 ρ/b/f(y)(1 - β/α) বা 0.59 ρ/f(y) ডিভাইড বাই FC প্রাইম, মানে 5 ρ/b/d², তাই না? সেই সেই ইকুয়েশন কিন্তু এখানে আমরা ডেপ চেক করে বা ডি এর মান বের করব। তারপরে রেনফোর্সমেন্ট এর মান বের করবো। এগুলো সম্পূর্ণ বিমের ইকুয়েশন, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। তো এবার আমরা ম্যাথে আসি। এখানে দেখেন ওয়ান ওয়ে স্ল্যাবে আপনাদের চ্যাপ্টার 12-এ আছে, এটা হচ্ছে নিলসনের বই থেকে। তো এই যে যে বিষয়গুলো আনলাম এগুলা কিন্তু ওই বই থেকে নেয় আর কি। তো এখানে এগুলো ডিটেলস আছে, এগুলো একটু দেখেন। আমাদের এই যে মিনিমাম থিকনেস এইচ ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য আমাদের হচ্ছে যে মিনিমাম থিকনেস হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করব। শ্রিঙ্কেজ টেম্পারেচার এনফোর্সমেন্টের জন্য যেগুলো দেখানো হলো। আচ্ছা, দেন এক্সাম্পল 12.1। আপনাদের একটাই ম্যাথ আছে, এক ধরনের ম্যাথ আছে। তো এখানে এই টাইপের ম্যাথ বা এই ম্যাথটা দেখলেই আশা করি ইনশাল্লাহ পারবেন। তারপর আবার এখানে একটা আছে, এটা দেখেন। আচ্ছা, আগে এক্সাম্পলের ম্যাথটা আমরা দেখি। এখানে দেখেন ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন। এই রেনফোর্সড কংক্রিট স্ল্যাব ইজ বিল্ট ইন্টিগ্রালি উইথ ইটস সাপোর্ট
অ্যান্ড কনসিস্ট অফ টু ইকুয়াল স্প্যানস। তার মানে স্ল্যাব কিন্তু মাত্র দুইটাই ইকুয়াল, মানে দুইটা স্প্যান আছে। তাহলে ইকুয়াল স্প্যান কয়টা? দুইটা স্প্যান, তাই না? এখন বলেন, আমরা জি একটু স্যার। আগে যে মোমেন্টের কোএফিসিয়েন্ট গুলো দেখে আসছিলাম, এখানে এইটা, এটা হচ্ছে, আমরা যদি স্ল্যাবে আসি, এটা হচ্ছে যে দুইটা ইকুয়াল স্প্যান, তাই না? এই যে একটা দুইটা, তার মানে আমাদের মোমেন্টের কোএফিসিয়েন্ট গুলো মূলত এখান থেকে নিতে হবে। এখানে কিন্তু স্প্যান মোর দেন টু। বুঝা গেল কি? তাহলে এখানে এই মানে ওয়ার্ডটা দিয়ে আমরা এখানে দুইটা ইকুয়াল স্প্যান আছে, তার মানে সে অনুযায়ী আমাদের মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো চিহ্নিত করতে হবে। ইচ অফ এ ক্লিয়ার স্প্যান অফ 15 ফিট, প্রত্যেকটার এল এর মান, মানে প্রত্যেকটা স্পেনের লেন্থ এল, এটা দেয়া আছে 15 ফিট। ওকে, 15 ফিট। দ্য সার্ভিস লাইভ লোড ইজ 100 psf অ্যান্ড 4000 psi কংক্রিট ইজ স্পেসিফাইড ফর ইউজ। তার মানে এটা হচ্ছে যে কংক্রিট এফসি প্রাইমের মান দেয়া আছে 4000, F1 এর মান দেয়া আছে 60,000। ডিজাইন দ্য স্ল্যাব ফলোইং দ্য প্রভিশন অফ এসিআই কোড। তাহলে এসিআই কোড অনুযায়ী আমাদের স্ল্যাবটা ডিজাইন করতে হবে। এখন বলেন যে এইটা আমরা, মানে এটার মিনিমাম থিকনেস আমাদের আগে বের করতে হবে। মিনিমাম থিকনেস, এখন মিনিমাম থিকনেস কত হবে? তাহলে মিনিমাম থিকনেস আমরা কিভাবে ক্যালকুলেশন করবো একটু আগে দেখে আসলাম। এটা কত? এই যে বোথ ইন মানে ওয়ান ইন কন্টিনিউয়াস, সরি, L/28, বোথ ইন কন্টিনিউয়াস, তার মানে ইকুয়াল স্পেন আছে, মানে দুইটা ইকুয়াল স্পেন আছে। তাহলে আমরা এটা স্ল্যাবটা, স্ল্যাব কি হচ্ছে যে এখানে, আচ্ছা, the thickness of the slab is first determined based on the minimum thickness from the table L/28। তাহলে এখানে দেখেন, এখানে মানে এই যে এই এই যে টেবিল থেকে যেটা সবচেয়ে মিনিমাম, মানে এখানে একটা ট্রায়াল ট্রায়াল এন্ড ইরোর মাধ্যমে যেটা সবচেয়ে বেশি মিনিমাম, মানে হচ্ছে কত? L/28, তাই না? এটা সবচেয়ে কম না? এই মানটা নিয়ে এখানে শুরু করা হয়েছে। তাহলে L/28 ইজ ইকুয়াল টু আসতেছে কত? 6.43। এল এর মান দেয়া আছে 15, এটাকে আমরা যদি ফিটে দেয়া ছিল, ইঞ্চিতে কনভার্ট করার জন্য আমরা 12 দ্বারা গুণ করব, ডিভাইড বাই 28। এটার মান আসতেছে কত? 6.43। তো আমরা এই যে প্রথম ট্রায়ালের জন্য এটাতে 6.50 ধরে এটা হচ্ছে যে শুরু করা হয়েছে। তাহলে এটা হচ্ছে কত? স্ল্যাবের থিকনেস হচ্ছে কত? 6.5 ইঞ্চ। ওকে, এখন আমরা এই স্ল্যাবের থিকনেস অনুযায়ী ডেড লোড কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন ডেড লোড, আমরা স্ল্যাবের ক্ষেত্রে যে লোড গুলো দেয়া থাকে সেটা কিন্তু পাউন্ড পার ফিটে দেয়া থাকে না, এখানে পাউন্ড পার স্কোয়ার ফিটে দেয়া থাকে, তাই না? এই যে দেখেন পিএসএফ দেয়া ছিল, লাইভ লোড দেয়া ছিল কি পিএসএফ। তাহলে আমাদের ডেড লোডের মানও বের করতে হবে কি পিএসএফ এ না? তাহলে কংক্রিটের ইউনিট ওয়েট কত? কংক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150, 150 পাউন্ড পার ফিট কিউব। ওকে, এখন এইটাকে যদি আমরা ফিট দ্বারা গুণ করি, ফিট দ্বারা গুণ করি, তাহলে কি থাকবে বলেন তো? শুধুমাত্র পাউন্ড পার স্কয়ার, মানে পাউন্ড পার ফিট স্কয়ার থাকতেছে না? জি স্যার। তাহলে পিএসএফ এ তখন আমরা পাবো পাউন্ড পার স্কয়ার ফিট, পিএসএফ এ। তাহলে এইটাকে আমরা ফিট দ্বারা, মানে এইটাকে থিকনেস দ্বারা গুণ করব। তাহলে থিকনেস আছে হচ্ছে 6.5, 6.5 আছে হচ্ছে কি ইঞ্চিতে, আমরা এটাকে ফিটে কনভার্ট করে নিই, 12 দ্বারা গুণ ভাগ করে ফিটে কনভার্ট করে নিলাম। তাহলে এইটা আসতেছে আমাদের ডেড লোড পার স্কোয়ার ফিট এরিয়াতে কি পরিমাণ ডেড লোড। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে যে যেটা ওয়েট, এটার ওয়েট বের করা হয়েছে 150 গুণ 6.5 ডিভাইড বাই 12, তাহলে 81 পিএসএফ। তাহলে আমরা ডেড লোড পাইলাম, লাইভ লোড পাইলাম। এখন আমরা জানি কি, যখন ফ্যাক্টর লোড কিভাবে বের করি? 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, তাই না? তাহলে এইটাই করা হচ্ছে যে জি ওয়ান স্যার। পয়েন্ট টু ডেড লোড আর 1.6 লাইভ লোড, এই টোটাল লোডকে আমরা ডব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি 257 পিএসএফ আসতেছে। তাহলে ফর দিস কেস ফ্যাক্টর মোমেন্ট এট ক্রিটিক্যাল সেকশন মে বি ফাউন্ড ইন এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট। তার মানে এখানে 1/9, 1/14, 1/24,
তাহলে আমরা যদি আসি এখানে, আহ, আচ্ছা এই যে দেখেন, তার মানে এটা হচ্ছে কি, এই যে আমরা এই মানটা নিব 1/9 একেবারে, এই মাঝখানে কত আছে 1/9, তারপরে আছে হচ্ছে 1/14, তারপরে 1/24, তাই না? এই যে স্প্রান্ডাল যেটা, তাহলে 1/9, 1/14, 1/24, এই পাশে কিন্তু 1/9 আছে, 1/14, 1/24। তাহলে এই যে যে মাঝের ভ্যালুটা, যেহেতু টু ইকুয়াল স্পেন ছিল, তার মানে আমাদের এই সাপোর্টে সাপোর্টে এখানে নেগেটিভ মুভমেন্ট 1/9, তাহলে এটার সাথে কি গুণ হবে, WL²। তাহলে এই যে দেখেন, অ্যাট ইন্টেরিয়র সাপোর্ট, ইন্টেরিয়র সাপোর্ট বলতে কোনটা, এই যে এই পাশে ইন্টেরিয়র, এই পাশ এবং এই পাশ দুই পাশে সেম। তাহলে সাপোর্টের নেগেটিভ মুভমেন্ট, আর মাঝখানে হচ্ছে পজিটিভ মুভমেন্ট, আবার এই সাপোর্টের নেগেটিভ মুভমেন্ট। তাহলে ইন্টেরিয়র সাপোর্ট এটা হচ্ছে 1/9 ইন্টু WL²। এই যে ডব্লিউ দেয়া আছে এখানে কত, 257 PSF। তার মানে এটা কিপ পার স্কোয়ার ফিটে আমরা যদি বের করি, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 0.257 পাবো। তাহলে 1/9 গুণন 0.257 গুণন 15 উপরে স্কোয়ার, তাহলে 6.43 কিপ ফিট আসতেছে। দেন এটা মিড স্প্যানে 1/14 পজিটিভ মুভমেন্ট, এটার মান আসতেছে 4.13। এক্সটেরিয়র পার্টে 1/24, এটার মান আসতেছে 2.41। এখন বলেন তো এখানে মোমেন্টের মান সবচেয়ে বেশি কোনটা? তাহলে তিনটা পয়েন্টে তিন ধরনের মোমেন্ট পেলাম, সবচেয়ে বেশি কোনটা? ইন্টেরিয়র সাপোর্টে। ইন্টেরিয়র সাপোর্ট। আমরা আমরা যে ডেপথ বের করব সেটা কিন্তু সবচেয়ে বেশি মোমেন্টটা ধরে ডেপথ বের করব। কারণ সবচেয়ে বেশি ডেপথ যদি আমরা মানে সবচেয়ে বেশি মোমেন্ট ধরে যে ডেপথটা আমরা ক্যালকুলেশন করব, সেটা যদি ওকে হয়, তার মানে বাকি মোমেন্টের জন্য তো অবশ্যই ওকে হবে। তাহলে এখন এখানে ডেপথ চেক করা হয়েছে, দেখেন এই যে ডি এর মান বের করা হয়েছে, সেই মোমেন্ট ওই আমরা যে বিমের ইকুয়েশন ইউজ করতাম, MAU ডিভাইড বাই ফাই রো FY বি ইন্টু 1 - V2/F, সেম ইকুয়েশন। এখন রো এর মান, তাহলে ডিজাইনের ক্ষেত্রে রো এর মান কত হয়, 0.85 β1 FC প্রাইম ডিভাইড বাই FY এপসাইলন ইউ ডিভাইড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই। তাহলে এই ডিজাইনের ক্ষেত্রে আমরা এপসাইলন ওয়াই কত ইউজ করি, 0.005। তাহলে রো এর মান আসতেছে 0.0181, একেবারে হুবহু কিন্তু বিমের ইকুয়েশন গুলো। দেন রো এর মান ব্যবহার করে এখানে ডি এর মান বের করলাম ম্যাক্সিমাম মোমেন্টের জন্য, এই 6.43। 6.43 এটাকে কি পেয়ে রাখা হয়েছে, কিন্তু ফিটকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে এখানে ডি এর মান আসছে 2.8 ইঞ্চ। ওকে, অ্যাকচুয়াল ডি, এই ডেপথটা লাগবে এই ম্যাক্সিমাম মোমেন্টকে ক্যারি করার জন্য। তাহলে 2.8 আমরা দিয়েছিলাম, আমরা প্রোভাইড করছি কত, থিকনেস আমরা প্রোভাইড করছিলাম 6.1, 6.5। এখান থেকে যদি আমরা 1 ইঞ্চ বিয়োগ করি, 1 ইঞ্চ বলতে কি, এই যে স্ল্যাবের নিচ থেকে ক্লিয়ার কভার হচ্ছে 0.75, তারপর হচ্ছে যে ওইখানে যে রেনফোর্সমেন্ট ইউজ করতেছি তার অর্ধেক পর্যন্ত। তো সবগুলো স্ল্যাবের ক্ষেত্রে, আমরা বিমের ক্ষেত্রে 2.5 ইউজ করি, 2.5 বিয়োগ করি, স্ল্যাবের ক্ষেত্রে সেটা 1 ইউজ করি। তাহলে 5.50 ইঞ্চ, এটা থাকতেছে হচ্ছে কি আমাদের টোটাল ইফেক্টিভ ডেপথ। ঠিক আছে, ইফেক্টিভ ডেপথ কত, জি ফাইভ স্যার। পয়েন্ট ফাইভ জিরো তাহলে এখানে ফাইভ ডেপথ পয়েন্ট ফাইভ লাগবে হচ্ছে মাত্র 2.80, আমাদের আছে কত 5.50, তার মানে এটা অবশ্যই ওকে ফাইভ আছে, পয়েন্ট ফাইভ জিরো তাই না? ওকে। তাহলে এটা তো কি অবশ্যই ওকে আছে জি না? স্যার। আচ্ছা, দেন আমরা জি স্যার। রেইনফোর্সমেন্ট বের করব। তাহলে রেইনফোর্সমেন্ট বের করব তিনটা পোর্শনে। তাহলে রেইনফোর্সমেন্ট বের করার জন্য MU ডিভাইড বাই ফাই FY D মাইনাস A/2। তাহলে আমরা এখানে বইয়ে যেটা করা হয়, নর্মালি বইয়ে হচ্ছে এ এর মানটা আগে একটা ধরে নেওয়া হয়। দেখেন এই যেগুলো কত ধরা হয়েছে, 1 ধরা হয়েছে। দেন আবার এটাকে চেক করা হয়েছে, দেন হচ্ছে সেকেন্ড ট্রায়াল দেওয়া হয়েছে। এত ঝামেলায় আমরা যাব না, আমরা এখানে এর যে ইকুয়েশনটা আছে সরাসরি রেনফোর্সমেন্টের সাপেক্ষে, এর ইকুয়েশন কি, AS/FY 0.8 ডিভাইড বাই 0.85 FC প্রাইম, AS/FY 0.85 FC প্রাইম বি, তাই না? তাহলে সেখানে এএস এর মানটা আননোন রেখে, এই যে এএস এর মানটা আননোন রেখে বাকি মানগুলো আমরা বসায় দেব। তাহলে এখানে সামথিং এএস থাকবে। তাহলে এই মানটা যদি আমরা বসাই দিই, এখানে এএস আননোন, এখানে এএস আননোন, তার মানে হুবহু আমাদের এএস এর মানটা চলে আসবে, সরাসরি আমাদের এই মানটা চলে আসবে, বা একেবারে কারেক্ট অ্যাকুরেট মানটা আসবে।
তো সুতরাং আমরা এখান থেকে রেইনফোর্সমেন্ট এএস এর মান বের করবো। তাহলে এটা হচ্ছে একটা মুভমেন্টের জন্য। আবার অন্য যে দুইটা মুভমেন্ট আছে, এই মুভমেন্ট এবং এই মুভমেন্ট, এই দুইটার জন্য আমরা দুইটা রেইনফোর্সমেন্ট পাবো। এই যে এগুলাই এখানে বের করা হয়েছে। আমি আপনাদের যদি ইয়াটা দেখাই, তাহলে হয়তো বা আপনাদের আরো সুবিধা হবে। আচ্ছা, এই সেম ম্যাথ হয়তো বা করা আছে। আমি যদি এখানে আসি, এইটা, তাই না? এইটাই। তো এখানে দেখেন, এখানে স্টেপ বাই স্টেপ করা আছে, আপনারা চাইলে এটাও দেখতে পারেন। পিডিএফ তো দেয় আছে। তো এখানে হচ্ছে প্রথম আমাদের থিকনেস ক্যালকুলেশন করতে হবে, দেন আমরা এটা 6.5 ধরলাম। স্যার দেন এটা আমাদের দিয়ে দিন স্যার। এগুলো অলরেডি আপনাদের অনেক আগেই দেয়া আছে। ডেড লোড দেয়া আছে, তাই না? ডেড লোড ক্যালকুলেশন করা আছে, লাইভ লোড, তারপর হচ্ছে যে টোটাল লোড বের করা হয়েছে। তারপরে হচ্ছে যে যে বিভিন্ন পয়েন্টে মুভমেন্ট গুলো বের করা হয়েছে। দেন হচ্ছে যে যে ডেপ চেক করা হয়েছে। তারপরে এএস ক্যালকুলেশন। এখন আমি যেটা বললাম যে এখানে এএস এর মান, এই যে এ এর মানটা সরাসরি সামথিং এএস থাকবে। তাহলে এখানে সামথিং এএস, এখানে এএস আননোন, এখানে এএস আননোন, এখান থেকে আপনি সরাসরি এএস এর মান পাবেন। এএস এর মান আসতেছে 0.1 ইঞ্চি স্কয়ার। ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি 3 নাম্বার বার ইউজ করি, 3 নাম্বার বার ইউজ করি, তাহলে আমাদের স্পেসিংটা কতটুকু লাগবে? এটা হচ্ছে 0.11, মানে 3 নাম্বার বারের এরিয়া ডিভাইড বাই যে এরিয়া আসছে। তাহলে এখানে 1 ইঞ্চি স্কয়ার আসছে, ডিভাইড বাই 1 × 12। যেহেতু 12 ইঞ্চির মধ্যে আমরা ডিস্টেন্সটা বের করতে চাচ্ছি, তাহলে এইটা আসতেছে কত? 13.2 ইঞ্চ সেন্টার সেন্টার আমাদের রেনফোর্সমেন্ট লাগবে যদি 3 নাম্বার বার ইউজ করি, মানে এই যে এক্সটেরিয়র পয়েন্টে। দেন মিড স্পেনে আবার বের করা হয়েছে, এরকম এএস বের করা হয়েছে। তারপরে যে তিনটা মুভমেন্ট পাইছি, এটা হচ্ছে 7.76 ইঞ্চ সেন্টার সেন্টার লাগবে 3 নাম্বার বার যদি ইউজ করি। আর ইন্টেরিয়রে আমাদের এখানে হচ্ছে যে 5.07 ইঞ্চ সেন্টার সেন্টার। আমরা যদি 3 নাম্বার বার ইউজ করি তাহলে 5 ইঞ্চ সেন্টার সেন্টার। তারপর হচ্ছে 7.76 ইঞ্চি সেন্টার সেন্টার, এটা হচ্ছে মিড স্পেনে। আর এক্সটেরিয়রে আমাদের লাগবে হচ্ছে 13.3 ইঞ্চ সেন্টার সেন্টার। তাহলে এই তিনটা আমাদের স্পেসিং আসলো। দেন আমাদের ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে এফ ওয়াই এর মান 60,000 পিএসএ দেয়া আছে, তার মানে এএস এর মান কত? 0.00018। এটা তো পার্সেন্টেজ। আর এটার সাথে বি গুণন টি, বা বি গুণন টি আমরা গুণ করবো। তাহলে এইটা করলে আমরা টোটাল এখানে 0.14 ইঞ্চি স্কয়ার থাকছে। তো এইটাকে যদি আমরা 3 নাম্বার বার ইউজ করি, তাহলে এই, আসতেছে কত? 3 নাম্বার বারের এরিয়া ডিভাইড বাই এই যে টোটাল যে পরিমাণ এরিয়া আসছে, 0.14 × 12, এটা করলে 9.43 ইঞ্চ সেন্টার সেন্টার আসতেছে। ঠিক আছে? এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট। দেন শেয়ার চেক। শেয়ার চেকের ক্ষেত্রে আমরা হচ্ছে যে এটার যে টোটাল শেয়ার ফোর্স কতটুকু আসে, মানে এই যে শেয়ার আমরা যেভাবে যে ওয়েতে ক্যালকুলেশন করতাম, যে ডি ডিস্টেন্স দূরে শেয়ার কত, আর এখানে হচ্ছে অ্যালাউয়েবল শেয়ার কত। তাহলে এখানে দেখেন অ্যালাউয়েবল শেয়ার অনেক অনেক বেশি এই অ্যাকচুয়াল শেয়ারের তুলনায়, সুতরাং এখানে ডিজাইন আমাদের শেয়ার চেকের জন্য ওকে। তো নর্মালি শেয়ার চেকের জন্য অলওয়েজ ওকেই হয়। দেন এখানে বন্ড চেকের জন্য আছে। তো আপনাদের আই থিঙ্ক, আমি যদি ভুল না করি, হয়তো বা বইয়ে বন্ড চেকটা দেখানো হয় নাই। বইয়ে যদি না দেখানো হয় আপনারা দেখানো লাগবে না। ঠিক আছে? বইয়ে দেখানো হয় না, বইয়ে শেয়ার চেকটা দেখানো হয়েছে, শেয়ার চেকটা দেখাবে। দেন আমাদের যেটা এখানে দিতে হবে, এটা দেখেন একটা স্ল্যাবের আহ আপনার, আমরা যদি আসি, এটা হচ্ছে একটা পোর্শন দেখানো হয়েছে, এটা হচ্ছে অন্য পোর্শন দেখানো হয়েছে। আপনারা এই ওয়েতেও আঁকতে পারেন। আমরা যদি এখানে আসি, এই যে এটা, যে টোটাল দুইটা পোর্শনে এখানে দেখানো হয়েছে। তো এখানে যে যে ইন্টেরিয়র সাপোর্টে যে রেনফোর্সমেন্ট লাগতো, এটা কত? যে 3 নাম্বার বার 5.05 ইঞ্চ সেন্টার সেন্টার, আপনার রাউন্ড আপ করে 5 ইঞ্চ সেন্টার সেন্টার লিখতে পারেন।
তার মানে এখানে যে এই যে যে রেনফোর্সমেন্ট গুলো আছে, এই যে এগুলা, এগুলো হচ্ছে 5 ইঞ্চ সেন্টার সেন্টার করে এই মাঝখানে দিতে হবে। দেন এই পাশে নিচে এসে, মিড স্পেনের নিচে এসে 3 নাম্বার বার 7.7 ইঞ্চ সেন্টার সেন্টার। তার মানে এগুলা কিন্তু এই যে মেইন রিএনফোর্সমেন্ট। মেইন রিএনফোর্সমেন্ট বলতে বুঝাচ্ছি আমি, এই যে এইটা হচ্ছে এই রিএনফোর্সমেন্ট গুলো, এটা হচ্ছে এই যে এই রিএনফোর্সমেন্ট গুলো। আর এইটা হচ্ছে কত, এই যে এই রিএনফোর্সমেন্ট, মানে মাঝখানে যে লম্বা যেটা। আর এখানে এক্সটেরিয়র সাপোর্টে 3 নাম্বার বার 13 ইঞ্চ সেন্টার সেন্টার, এটা হচ্ছে এইটা। আর বাকি এই যে যে আহ, যেগুলা কি বলে, মানে আমরা ক্রস সেকশন দেখতেছি যেগুলা, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট। তাহলে ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্টের ইয়া কত ছিল, ডিস্টেন্স কত ছিল? ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্টের আমরা একটা স্পেসিং পাইছি না, 9 ইঞ্চ সেন্টার সেন্টার। তো সেটা হচ্ছে এই যে যেগুলা আমরা গোল চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটা তো লঙ্গিটিউডিনাল সেকশন আছে, কারণ লম্বা বরাবর যেটা মেন রিইনফোর্সমেন্ট গুলো আমরা এখানে দেখতে পারবো। আর এই ভিতরের দিকে বাইরে যে রিইনফোর্সমেন্ট গুলো আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট। তাহলে এই হচ্ছে যে টোটাল আমরা এরকম করে দেখাইতে পারি। তো এখানে আরো কিছু বিষয় দেখানো হয়েছে যে আপনার এই যে এখান থেকে একটা উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে এটা হচ্ছে কত এক্সট্রা টপ হিসেবে বাকি কতটুকু রেইনফোর্সমেন্ট লাগবে, সেই বিষয়টা এখানে মানে বের করা হয়েছে আর কি অ্যাকচুয়ালি। তো আপনারা ইনিশিয়ালি এই এক্সট্রা টপ না দিয়ে বইয়ের মতো করতে পারেন। বইও খুব সম্ভবত এটার করা হয়েছে। হ্যাঁ, বইয়ে হচ্ছে যে দুইটা প্রক্রিয়ায় দেখানো হয়েছে। যে আপনি মনে করেন যে এখানে এই যে নিচের দিকে যে রেনফোর্সমেন্ট গুলো ইউজ করবেন, এখানে 4 নাম্বার বার ইউজ করা হয়েছে, আমরা 3 নাম্বার বার ইউজ করতেছিলাম, তাই না? 3 নাম্বার বার হচ্ছে যে এখানে 13 ইঞ্চ, মাঝখানে কত 7 পয়েন্ট সামথিং ইঞ্চ সেন্টার সেন্টার। এখানে হচ্ছে উপরে হচ্ছে যে 3 নাম্বার বার 5 ইঞ্চ সেন্টার সেন্টার। এখানে হচ্ছে উপরে হচ্ছে কত 3 নাম্বার বার যেটা আসছে আর কি 13 ইঞ্চ সেন্টার সেন্টার। আপনারা সরাসরি এটা দেখা দিতে পারেন। আর যদি এরকম ক্রাঙ্ক করে নিয়ে যান, তাহলে ক্রাঙ্ক করে কতটুকু নিয়ে নিয়ে যাওয়া হলো ওইটা বাদ দিয়ে, তারপরে মানে এখানে রেনফোর্সমেন্ট থেকে ওইটা বাদ দিয়ে বাকিটুকু এক্সট্রা হিসেবে, এক্সট্রা টপ হিসেবে এখানে আমরা প্রোভাইড করতে পারি। ঠিক আছে, আপনারা এরকম করে আঁকলে হবে, সমস্যা নেই। মানে এই যে পিকচারটা এরকম এরকম আঁকলে হবে, আরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো এখানে আপনাদের যা রেনফোর্সমেন্ট আসছে, সাপোজ এখানে মাঝখানে যতটুকু আসছে, এই সাপোর্টে যতটুকু আসছে, এখানে যতটুকু আসছে, আপনারা ওইটা দেখাই দিলে হবে। ঠিক আছে, আবারও বলতেছি, জি স্যার। আপনারা এই যে এইটা ক্যালকুলেশন করা লাগবে না, এখানে বন্ড রেজিস্ট্যান্স বন্ড চেকটা ক্যালকুলেশন করা লাগবে না, যেহেতু বইয়ে নাই। আর আপনাদের ডব্লিউএসডি মেথড তো নাই, বা হচ্ছে ইউএসডি মেথডে। সুতরাং এখানে কিন্তু আহ প্রবলেমে আপনাদের ম্যাথ একটাই আছে, তাহলে এইটা একটু ভালো করে করবেন। ভ্যালু চেঞ্জ থাকতে পারে। আর যেহেতু একটাই ম্যাথ আছে, তার মানে এখান থেকে এক সেট কোশ্চেন থাকবে। এক সেট না থাকলেও মানে এখান থেকে ধরেন আর এখানে কি স্লাবের ম্যাথ ড্রয়িংও থাকলে, করতে হবে? সেটাই তো বললাম যে আপনারা এই ড্রয়িংটা করবেন। ঠিক আছে, আপনাদের মান তো 3টা পাইছি আমরা, তাই না? 3টা বা 4টা, 4টা। একটা হচ্ছে সেন্টারে, তারপর হচ্ছে মানে ইন্টেরিয়র সাপোর্টে, এক্সটেরিয়র সাপোর্টে, আর মিড স্পেনে। তাহলে ইন্টেরিয়র সাপোর্টে তো উপরে আমাদের নেগেটিভ রেনফোর্সমেন্ট, তার মানে হচ্ছে যে উপরে রেনফোর্সমেন্ট লাগবে। তো এই রেনফোর্সমেন্টের স্পেসিং কত আসছে সেটা দেখাবেন, এটার স্পেসিং দেখাবেন, মাঝখানের স্পেসিং দেখাবেন। আর এই যে ডিস্ট্রিবিউশন রেনফোর্সমেন্ট যেটা আসলো সেটার স্পেসিং দেখাবেন। ঠিক আছে। স্যার। হ্যাঁ, তাহলে আমাদের স্ল্যাবের পার্ট আজকে শেষ হলো। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আহ কি বলে যেটা ডেভেলপমেন্ট লেন্থ, এটা হইলে আপনাদের কমপ্লিট সিলেবাস শেষ হবে। এখন নেক্সট ক্লাস কবে করবেন আজকে বলে যান।